ভালো করে চেনে না। আপনার খুব কাছের বিশ্বস্ত কাউকেও এখন জানাবেন না, কারণ ও 1 ঘন্টার মধ্যে টের পেয়ে যাবে। ব্যাস, বেরিয়ে পড়ুন আজ রাতেই। তারপর আমি বললাম, তারপর আপনি যেখানেই পৌঁছান না কেন নিরাপদ জায়গায় গিয়ে আমাকে ফোন দেবেন। আমি আপনাকে সব খুলে বলবো, সমস্ত প্রমাণ, আমার কাছে থাকা কাগজপত্র, ছবি। বাসা ছাড়ার পর আমি ওখান থেকে কি কি পেয়েছিলাম সব দেখাবো। কিন্তু ও আগে নিজের জীবন বাঁচান, এখনই বের হন। আমি এখন আমাদের বাসার বাথরুমে লক হয়ে দাঁড়িয়ে আছি। আমার স্বামী শোবার ঘরে ঘুমাচ্ছে। আমার কাছে একটা ব্যাগ আছে, আমার সব জরুরি ডকুমেন্ট আর ফোন আমার সাথে আছে। আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, যে কোনো কিছু বিশ্বাস করার আগে আমি প্রমাণ খুঁজি। কিন্তু এই মহিলা আমার ব্যথার কথা জানতো, এমনকি ব্যথার সাইডটাও নিখুঁতভাবে বলে দিল। আফরোজা আপুর নামের ওই মহিলা যা বললেন, আমি এখনো তা পুরোপুরি বিশ্বাস করতে পারছিলাম না। যদি ওনার কথাই সত্যি হয়, তবে উনি আমাকে আরো আগে কেন সতর্ক করেননি? আর উনি আমার ফোন নাম্বারটাই বা পেলো কোথায়? কিন্তু আবার পরক্ষণে আমার পেটের সেই বাম পাশের ব্যথার কথা মনে আসতেই আমার বুকটা কেঁপে উঠছিল। আমি পুরোপুরি না হলেও ওনাকে কিছুটা বিশ্বাস করতে শুরু করেছিলাম। কিন্তু এখন আমি যাবোটাই বা কোথায়? সবকিছু এত হুট করে ঘটে যাচ্ছে। যদি সবকিছু ভুল প্রমাণিত হয়, তবে আমি আমার স্বামীকে কি জবাব দেব? আরিফ কি সত্যি আমার কোনো ক্ষতি করতে পারে? ও তো আমাকে এত ভালোবাসে, এত যত্ন নেয়। আমার কানের কাছে ফোনটা ধরা ছিল, আর মাথায় 1000টা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। ফোনের ওপাশ থেকে আফরোজা আপু আবার বললেন, আমার কথা বিশ্বাস করুন রাইসা, আপনার এখন মনে হতেই পারে ও খুব কেয়ারিং, কিন্তু ও নিজের ভালো চাইলে আমার উপর ভরসা করে এখনই ওখান থেকে পালান। আমি আর কথা না বাড়িয়ে সাথে সাথে ফোনটা কেটে দিলাম। ঠিক তখনই আমি দরজার বাইরে পায়ের আওয়াজ শুনতে পেলাম। আরিফ বিছানা থেকে উঠে পড়েছে। আমি দ্রুত ফোনটা আমার পকেটে চালান করে দিলাম এবং কলের ট্যাপটা ছেড়ে দিয়ে মুখ ধোয়ার ভান করলাম। ঠিক সেই মুহূর্তে ও বাথরুমের দরজাটা ধাক্কা দিয়ে খুলল। ভয়ে আমার হাত পা জমে বরফ হয়ে গেল। ওর ঢোকার ভঙ্গি দেখে মনে হচ্ছিল ও আমাকে প্রচন্ড সন্দেহ করছে। আরিফ বলল, কি ব্যাপার জানু, তুমি এত রাতে জেগে? ও এমন এক অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে রইল, যা আমি কখনো আগে দেখিনি। ও যেন আমার চোখের ভাষা পড়ার চেষ্টা করছিল। আমি আমতা আমতা করে বললাম, হ্যাঁ, চোখে কি যেন একটা পড়েছে, খুব খচখচ করছে, তাই ভাবলাম একটু পানি দিয়ে ধুয়ে নি। আরিফ বলল, আচ্ছা, আমি বিছানায় তোমার জন্য অপেক্ষা করছি, জলদি এসো। ও বাথরুমের দরজাটা পুরোটা না আটকে সামান্য একটু খোলা রেখে আবার বিছানায় গিয়ে শুলো। আমার ভেতরে কেমন যেন একটা অদ্ভুত আর অস্বাভাবিক অনুভূতি হতে লাগলো। ওর কথা বলার ধরন, ওর ওই চাহনি, এমনকি বিছানায় ফিরে যাওয়ার সময় ওর হাঁটার ভঙ্গি, সবকিছুতেই যেন এক অদ্ভুত রহস্য। আমার মনে হলো ও নিশ্চয়ই কোনো খারাপ মতলব বাড়ছে। ঠিক তখন আমার পকেটের ফোনটা কেঁপে উঠলো। আমি জলদি ফোনটা বের করে দেখলাম সে অজানা নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। আজকে রাতটা যদি ওই বাসায় ঘুমিয়ে পার করে দাও, তবে কাল সকালে এই কথাগুলো মনে রাখার জন্য আর তুমি বেঁচে থাকবে না। আমি ভয়ে শোবার ঘরের দিকে তাকালাম। আমি পা টিপে টিপে দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতরে তাকালাম আরিফকে দেখার জন্য। আর ঠিক তখন এই খাটের নিচে আমি এমন কিছু একটা দেখলাম, যা দেখে আমার কলিজা শুকিয়ে গেল। অন্ধকারের মধ্যে খাটের ঠিক নিচে দুটো চোখ মৃদু আলোয় জলজল করছে, আর সেই জিনিসটা ঠিক আমার শোয়ার জায়গার নিচটাতে উৎপেতে বসে আছে। ভয়ে আমার